আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বর্তমানে দেশের যা পরিস্থিতি যাচ্ছে, তাতে আমাদের কারোরই মনের অবস্থা ভালো নেই। কেউ ঠিকভাবে বই পড়তে পারছে না। সবাই শহীদ ভাই-বোনদের নিয়ে বিচলিত। উম আমাদের প্রাণ শহীদ ভাই-বোনের জন্য এখনো কেঁদে যাচ্ছে। তো তাদের খুনের এখনো বিচার হয়নি। তো এরই মাঝে কেউ টুকটাক ২-১ টা বই পড়তে পারছে, কেউ পারছে না। ঠিক আমিও তেমনই বেশ কয়েকদিন পরে একটা বই পড়লাম। ভাবলাম যে ইন্টারনেট নাই, অন্য কোনো সংযোগই নাই। সেহেতু শহীদ ভাই-বোনদের জন্য চিন্তা করা, তাদের জন্য নামাজ পড়া বা ধর্মীয়ভাবে দোয়া করা এবং তাদের জন্য একটু ২-৪ লাইন কবিতা লেখা এসবের মধ্যেই কাটছিল। শেষে ভাবলাম যে ঠিক আছে, তাহলে লাস্ট একটা বই পড়েই দেখি, নেট যেহেতু খুলছে না। তো লাস্ট আমি বইটি পেয়েছি আমার সবচেয়ে প্রিয় লেখকের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'রাজর্ষি' উপন্যাস। তো এই 'রাজর্ষি' উপন্যাসে আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে একটি মেসেজ দিতে চেয়েছেন। শুধু 'রাজর্ষি' উপন্যাস নয়, ইনফ্যাক্ট আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যতগুলো উপন্যাস পড়েছি, আমার মনে হয় উনি তার উপন্যাসে কোনো মেসেজ আমাদেরকে দিতে চান। তার প্রতিটি উপন্যাসে কোনো না কোনো মেসেজ তিনি দিয়ে থাকেন আমাদেরকে। তো 'রাজর্ষি' তেমনই একটি উপন্যাস। এই 'রাজর্ষি' উপন্যাস একটি ঐতিহাসিক উপন্যাস এবং এই উপন্যাসটির ১ম যে শুরুটা হয় সেটা স্যাড এন্ডিং দিয়ে শুরু হয়। ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে মানবতার পক্ষে দাঁড়িয়ে লেখক এই উপন্যাসটি রচনা করেছেন। এই উপন্যাসে লেখক ধর্মীয় কুসংস্কারকে বাদ দিয়েছেন, সামাজিক কুপ্রথা রীতিনীতিকে বাদ দিয়ে তিনি আধুনিক চিন্তাধারার প্রকাশ ঘটিয়েছেন। উপন্যাসটি ত্রিপুরা রাজা গোবিন্দমাণিক্যকে নিয়ে শুরু হয়। একদিন গোবিন্দমাণিক্য একটা কঠিন প্রশ্নের সম্মুখীন পড়েন। হাসি নামে একটি মেয়ে তাকে প্রশ্ন করে, এত রক্ত কেন রাজা? তিনি তখন স্নান করতেছিলেন ঘাটে। তো সেই থেকে রাজা তার মাথায় চিন্তা করেন এবং তিনি পরে সেটা সিদ্ধান্ত নিয়ে তার রাজ্যে ঘোষণা দেন, আজ থেকে আমার রাজ্যে জীব হত্যা, নরহত্যা কিংবা পাঠাবলি বন্ধ। যদি কেউ জীব হত্যা করে তাহলে তার জন্য কঠিন শাস্তির বিধান রাখা হবে। রাজা এমন ঘোষণা দেন। তো তার এই ঘোষণা তার ভাই নক্ষত্র রায় এবং ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণ রঘুপতি রায়, যিনি মন্দিরে পূজা আর্চা করেন, পাঠাবলি দেন, তিনি এই সিদ্ধান্তে রাজি হন না এবং এ থেকে হিংসায় পরিণত হয় এবং এরপর নানান ঘটনা ঘটে যায়। লাস্ট অবধি রাজা তার সিদ্ধান্তে অটলই থাকেন এবং তিনি সফল হন এবং এর মাঝখানে ঘটে যায় কিছু ঘটনা। এখানে যেহেতু এটি ঐতিহাসিক ঘটনা আমি বলেছি, সেহেতু এখানে ত্রিপুরার রাজাসহ অন্যান্য রাজা এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কেও জানানো হয়। রাজা শাহ সুজা, সম্রাট জাহাঙ্গীর, মোগল সম্রাট ইত্যাদি তাদের কেল্লা আক্রমণ, সৈন্যদের নিয়ে আক্রমণ এবং কে কোন কেল্লা দখল করেন, কিভাবে দখল করেন, এইসব কাহিনীও এই উপন্যাসে যথারীতিভাবে তুলে ধরা হয় এবং লাস্ট অবধি রাজা তার রাজা সে রাজা থেকে যেমন কঠোর সিদ্ধান্ত নিতে পেরেছেন, তেমনি তিনি সরল মনের হৃদয়ে তার ভাইকে রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাসীর বেশ ধারণ করতে পেরেছেন। এখানে রাজা কোনো খুনাখুনি রক্তপাত চাননি বলে নির্দ্বিধায় তার ভাইকে তার তার ভাই যদিও তার সাথে হিংসাত্মক কাজ করেছিল, তারপরও তার ভাইকে রাজ্য ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাসী বেশে দেশে দেশে ঘুরতে থাকেন কিংবা চলে যান। এবং এখানে রাজা আরও একটি মানবতার কাজ করেন। তিনি এই হাসির ছোট ভাই তার নাম দিয়েছিলেন ধ্রুব। রাজা এনে তাকে পালন করেন এবং মানুষ করেন, তার রাজ্যেই তাকে জায়গা দেন। তো উপন্যাসটা এভাবে শেষ হয় এবং বিস্তর কাহিনী বর্ণনা এই উপন্যাসটি। আপনাদের যদি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তার এই উপন্যাসটি পড়ে দেখতে পারেন। এখন অনেকেই আছেন যারা রবীন্দ্রনাথকে পছন্দ করেন না। আমার আশেপাশে অনেকেই আছেন যাদের রবীন্দ্রনাথকে দেখলে তাদের সরল হৃদয় জ্বলিয়ে পুড়িয়ে ওঠে, এমন একটা ব্যাপার। তো আমার কথা যারা কোনো ব্যক্তিকে পছন্দ করেন না কিংবা ভালো না লাগে তাকে ইগনোর করতে পারেন, কিন্তু তার বিষয়ে কোনো কুমন্তব্য করা বা বাজে মন্তব্য করার অধিকার আপনি রাখেন না। যেহেতু তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, হয়তো তিনি তার কর্ম এমন কিছুই করেছেন যার কারণে তিনি উপাধি লাভ করেছেন। আর এই উপন্যাসটি যেহেতু আমি যুক্ত একটি বই থেকে পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সংগ্রহ থেকে, সেহেতু আপনাদের সিঙ্গেল বই আমি দেখাতে পারছি না। এখানে বিশাল মোটা একটি বই, কয়েকটি উপন্যাস এখানে রয়েছে। তো আমি তার মধ্যে থেকে উপন্যাসটি পড়েছি। হয়তো আমার এটা রবীন্দ্রনাথের ষষ্ঠ সপ্তম উপন্যাস পড়া হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার শহীদ ভাই বোনদের জন্য সবারই দোয়া কামনা করছি। হয়তো যারা চলে গেছেন তারা আর কখনো ফিরে আসবেন না। তাদের স্মৃতি আমাদের বুকে ক্ষত, তাদের বুকে যে বুলেট লেগেছে সেটা হয়তো আমাদের বুকে এসে লেগেছে। আমাদেরই কোনো ভাই কিংবা আমাদেরই কোনো বোন আজ তাদের
শহীদের আত্মার শান্তি কামনা করছি আমরা সবাই। এবং আপনারাও সবাই মোটামুটি আস্তে আস্তে বই পড়ার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।